এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পদ্ধতি নিয়ে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর। শতভাগ উত্তীর্ণ, জিপিএ 5 1.5 লক্ষাধিক, শীর্ষে ঢাকা বোর্ড। ৬২ পৌরসভায় চলছে ভোট গণনা, ফেনীতে হামলায় 2 কাউন্সিলর প্রার্থী আহত, লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ 3। করোনায় আরও 17 জনের মৃত্যু, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অবৈজ্ঞানিক প্রচার, ভয় না পাওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। ভাসানচরে আরও 1466 রোহিঙ্গা, নতুন আশ্রয় পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। করোনা সংক্রমণ রোধে পরীক্ষা নেওয়া হয়নি, শিক্ষাবর্ষ নষ্ট করতে চায়নি সরকার। এমন পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। এই অবস্থায় ফল প্রকাশের পদ্ধতি নিয়ে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ফেব্রুয়ারি পর্যন্ত পর্যবেক্ষণের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে নেওয়া হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে জেএসসি ও এইচএসসির ফল মূল্যায়ন করে নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফল। ফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনের অনুষ্ঠানে 8টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ ফল তুলে দেন শিক্ষামন্ত্রীর হাতে। এ সময় দেয়া বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ও পরীক্ষা না নেওয়ার কারণ ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতির কারণেই আমরা এই ফলাফলটা ঘোষণা করলাম, এবং এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশেও এই একই পদ্ধতিতে ফলাফল ঘোষণা দেওয়া হয়েছে। যাতে আমাদের শিক্ষার্থী তাদের জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যাক, সেটা তো আমরা চাই না। তাদের জীবনটা চলমান থাকুক, সেটাই আমরা চাই। ফলাফল প্রকাশের পদ্ধতি নিয়ে বিতর্ক না করার আহ্বান জানান সরকার প্রধান। এমনিতেই স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, এটা তাদের জীবনে একটা বিরাট বাধার সৃষ্টি করছে। সেই ক্ষেত্রে যদি আবার এই ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, তাহলে বা দেওয়ার পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, এটাও কিন্তু তাদের জন্য তাদের মানসিক চাপ পড়বে। কাজে যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। যেহেতু মার্চ মাসে করোনা ভাইরাস ব্যাপকভাবে শুরু হয়েছে, তবে আমরা এই ফেব্রুয়ারি মাসটা নজরে রাখবো। যদি ফেব্রুয়ারি মাসে অবস্থা ভালো থাকে, পরবর্তীতে আমরা সীমিত আকারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে আমাদের ছেলেমেয়েরা যাতে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যেতে পারে, সে ব্যবস্থাটা আমরা নেব। শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাদের স্বাস্থ্য সুরক্ষাটা দেওয়ার জন্যই এই ব্যবস্থাগুলো আমরা নিতে বাধ্য হয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পরীক্ষা ছাড়া 2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়নে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এবার 13,67,377 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,60,807 জন, যা মোট পরীক্ষার্থীর 11.83%। এসএসসি ও জেএসসির গড় ফলের ভিত্তিতে এইচএসসির মূল্যায়নের ফল প্রকাশ করা হলো। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। পরীক্ষা ছাড়াই 2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়নে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এই ফল প্রকাশ করা হলো। এবার জিপিএ 5 পেয়েছেন 1,61,807 জন পরীক্ষার্থী। জিপিএ 5-এর শতকরা হার 11.38%। 9,063টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। 9টি সাধারণ শিক্ষা বোর্ড থেকে 11,45,329 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,53,614 জন। জিপিএ 5-এর শতকরা হার 13.14%। পরীক্ষার যে চাপ আমাদের
শিক্ষা ব্যবস্থার একটা বিরাট অংশ অনেক বেশি পরীক্ষা নির্ভর, সনদ সর্বস্ব, তা যেন না হয়। আমরা যেন সত্যিকার অর্থেই এই শিক্ষার মধ্য দিয়ে, সত্যিকার শিক্ষা মধ্য দিয়ে মানুষ গড়ে তুলতে পারি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 2699টি মাদ্রাসার 86,138 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 2243 জন, আর কারিগরি শিক্ষা বোর্ডের 1785টি প্রতিষ্ঠানের 1,24,320 জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 3,236 জন। আমাদের পরীক্ষার্থীরা তারা সকলে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিল, কিন্তু অতিমারির কারণে পরীক্ষাটি দিতে পারেনি। আজকে তাদের এসএসসি এবং জেএসসির ফলাফলের ভিত্তিতে এই মূল্যায়ন প্রকাশ করা হচ্ছে। এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছরের এপ্রিলে, কিন্তু করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তাই জেএসসি ও এসএসসির ফলের গড় মূল্যায়নে পাশ করল সবাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এইচএসসির ফল প্রকাশ নিয়ে আরও প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। তৃতীয় ধাপে 62 পৌরসভায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এর মধ্যে আসতে শুরু করেছে ভোটের ফলাফল। রাজশাহীর কেশরহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী শহীদুজ্জামান শহীদ, দিনাজপুরের হাকিমপুরে আওয়ামী লীগের জামিল হোসেন চলন্ত ও শেরপুরে আওয়ামী লীগের আবু বকর সিদ্দিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপের 62 পৌরসভার সবকটিতেই ভোট হয়েছে ব্যালটে। তফসিল অনুযায়ী 65 পৌরসভায় নির্বাচন হওয়ার কথা থাকলেও কুমিল্লার লাকসামে সবকটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এছাড়া ভোট গ্রহণ স্থগিত ছিল ময়মনসিংহের ত্রিশাল ও পাবনার সুজানগরে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন টুঙ্গিপাড়া, লাকসাম ও মোরেলগঞ্জ পৌরসভায়। ময়মনসিংহ থেকে ভোট গণনার খবর জানাচ্ছেন প্রতিনিধি আতার রহমান জুয়েল। ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ এবং ভালুকা পৌরসভা নির্বাচন বিকেল 4টার মধ্যেই সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনার কাজ। দর্শক, নিশ্চয়ই আপনারা পেছনে দেখতে পাচ্ছেন নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা তারা গণনা কাজে ব্যস্ত আছেন। আমি যে ভোট কেন্দ্রে এখন অবস্থান করছি এটি গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছে 2330 জন। এর মধ্যে ভোট পড়েছে 1791। সকাল থেকে অত্যন্ত সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন গণনার কাজ চলছে। আশা করা যাচ্ছে রাত 11টা বা 12টার মধ্যে ফলাফল তারা পাওয়া যাবে। এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ তথ্য। দর্শক, এবার পাবনা থেকে ভোট গণনার খবর জানাচ্ছেন প্রতিনিধি রাজিউর রহমান রুমি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে। পাবনা পৌরসভা নির্বাচনে আজ সকাল 8টা থেকে সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং শেষ হয়েছে খুব সুন্দরভাবে। তো আজকে 39টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে এবং ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, এবং আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, বিজেপি সবাই ছিল অত্যন্ত তৎপর, এবং কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো এখনও কোনো ফলাফল এখানে এসে পৌঁছায়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ। এর আগে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তৃতীয় ধাপে 62 পৌরসভায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়। ফেনী ও লক্ষ্মীপুরের রামগঞ্জে সহিংসতায় আহত হয় অন্তত 22 জন। অনিয়মের অভিযোগ এনে বেশ কয়েকটি স্থানে ভোট বর্জন করেন বিএনপির প্রার্থীরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। উৎসব মুখর পরিবেশে 62 পৌরসভায় সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। একটানা চলে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার পশ্চিম কাজীরখিল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ গুলি ছুড়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় 3 জন গুলিবিদ্ধ সহ 20 জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আমাদের অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে চলে আসছে, তাদেরকে এই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফেনীতে প্রতিপক্ষের হামলায় 14 নম্বর ওয়ার্ডের 2 কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন। ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম হবি ও বিদ্রোহী প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হন একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা পার্সন।
এদিকে অনিয়মের অভিযোগ এনে সাতক্ষীরা, চাঁদপুর, চুয়াডাঙ্গার দর্শনা, বগুড়ার শিবগঞ্জ, নাটোরের সিংড়া, ময়মনসিংহের ভালুকা ও বরিশালের গৌরনদীতে বিএনপি প্রার্থী ভোট বর্জন করেন। প্রত্যেকটা সেন্টার আমাদের এজেন্টদেরকে ধাক্কা দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়। এছাড়া সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ, যশোরের মনিরামপুর, বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ, গোপালগঞ্জের টঙ্গিপাড়া, ঝিনাইদহের হরিণাকুণ্ড ও কোটচাঁদপুর, কুমিল্লার বড়ুরা ও চৌদ্দগ্রাম, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, নীলফামারী, ভোলা ও গাইবান্ধা সহ প্রায় সবকটি পৌরসভাতেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। সমর ইসলাম, 21 টেলিভিশন। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আবারও বেড়েছে। মৃত্যু হয়েছে আরও 17 জনের। নতুন করে শনাক্ত 363 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গেল 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 12,084টি। এ পর্যন্ত মোট শনাক্ত 5,34,770 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.52 আর সুস্থের হার 89.63%। নতুন 337 জন সহ সুস্থ 4,79,279 জন। এদিকে করোনা ভাইরাসের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তার চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মানিকগঞ্জে ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে বিশেষ অবহিতকরণ সভায় যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, শুধু করোনা ভাইরাসের টিকাই নয়, যে কোনো ওষুধের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। টিকা নিয়ে ভয় না পাওয়ারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। যে কোনো ওষুধের ক্ষেত্রেই স্বাভাবিক, তার চিকিৎসা আছে, কাজে এটা নিয়ে কোনো ভয়ের কিছু নাই এবং টিকা না নেওয়াটাই ভয়ের ব্যাপার বেশি হবে, যে কোনো সময় আক্রান্ত হতে পারে। সেই জন্য টিকা নেওয়াটাই আমি মনে করি ভালো হবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচার অবৈজ্ঞানিক। তাই জনগণকে নির্দ্বিধায় টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউজিসি অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। তবে কেমোথেরাপি, রেডিওথেরাপি দেয়া রোগী কিংবা মারাত্মক অ্যালার্জি যাদের আছে তাদেরকে টিকা না নেওয়ার পরামর্শ দিয়েছেন। টিকা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই করোনা প্রতিরোধ সম্ভব বলে জানান এই মেডিসিন বিশেষজ্ঞ। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। 27 জানুয়ারি ঐতিহাসিক একটি দিন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা টিকা নেয়ার জন্য প্রস্তুত। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাহস জোগালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা ধ্বনিতে শুরু হলো টিকাদান কার্যক্রম। রুনু, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আরো অনেক রোগীর সেবা করো। দ্বিতীয় দিনে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে টিকা নেন আইসিটি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী। 7 ফেব্রুয়ারি সারা দেশে শুরু হবে ভ্যাকসিনেশন। এরই মধ্যে বিভিন্ন জেলায় ভ্যাকসিন পৌঁছেছে। গত বছরের 8 মার্চ সংক্রমণের শুরু থেকে প্রথম টিকা প্রয়োগ। দৃঢ়তার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সময়ে নানা গুজবের ধারাবাহিকতায় টিকা নিয়েও আছে নানা অপপ্রচার। ইউজিসি অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ জানালেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা চলছে তার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। প্রথম বলছে পাবো কিনা, এখন বলছে নিব কিনা, এরকম কথা কিন্তু চলছে। এসব অপপ্রচার দূর করে জনগণ নিঃসংকোচে, নির্ভয়ে, ভয় ভীতি উপেক্ষা করে আপনি কিন্তু টিকা নিতে পারবেন। তথ্যের যোগ, আপনি গোপন রাখার মধ্যে কিছু নাই, কিন্তু তাদের যারা আসলে অথেন্টিক লোক যারা, তারা যেটা বললো আপনি ওইটা গ্রহণ করবেন। শরীরে প্রতিরোধ ক্ষমতা নেই, মারাত্মক অ্যালার্জি কিংবা কেমোথেরাপি, রেডিওথেরাপি নিচ্ছেন এমন ব্যক্তিদের টিকা না নেয়ার পরামর্শ এই মেডিসিন বিশেষজ্ঞের। 18 বছরের নিচে কাউকে কিন্তু দেওয়া হচ্ছে না। গর্ভবতী মহিলা এবং যারা রিসেন্ট দুগ্ধপান করান তাদেরও। তৃতীয় হলো যারা মুমূর্ষু রোগী, সিরিয়াস রোগী, বিছনায় শুয়ে আছে, হাসপাতালে ভর্তি, ডেঞ্জারাস অবস্থা, অন্য রোগ, জটিল রোগ, তাদের কিন্তু না দেওয়াই ভালো। আরেকটা হলো যাদের অ্যালার্জিক রিয়েকশন আছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার 8 সপ্তাহ পর নিতে হবে দ্বিতীয় ডোজ। 1 বছর থাকবে এর কার্যকারিতা। 2টা ডোজ লাগবে, আমরা যেটা নিয়ে যাচ্ছি। প্রথম একটা নিব, 8 সপ্তাহ পরে কিন্তু আরেকটা নিব। প্রথম যে ডোজ দেওয়া হয় তখন তো অ্যান্টিবডি তৈরি করতে হবে, তো এটা প্রায় 1-1.5 মাস কিন্তু লেগে যায় আর কি। তারপরে রিয়েলি যখন আসলে আরেকটা ডোজ দিলে তখন কিন্তু পুরোপুরি ডোজটাই এরকম। সবাইকে সুরক্ষিত রাখতে টিকা নেয়ার পরেও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। ভ্যাকসিনও নিব আমরা, স্বাস্থ্যবিধি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবো। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। তৃতীয় দফায় আজও ভাষান্তর গেল আরও 1,466 জন রোহিঙ্গা। সকালে পতেঙ্গার বোট ক্লাব থেকে নৌবাহিনীর 4টি জাহাজে করে তাদের ভাষান্তর নেওয়া হয়। সব সুযোগ সুবিধা থাকা সহ নতুন আশ্রয়স্থল পেয়ে খুশি রোহিঙ্গারা। এজন্য সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তারা।
ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিলি শবনম। ভাষান্তরে স্থানান্তরের অংশ হিসেবে তৃতীয় ধাপে এদিন আরও 1466 রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর। সকালে পতেঙ্গা থেকে রোহিঙ্গাদের নিয়ে 4টি জাহাজ ভাষান্তরে রওনা করে। দুপুর 1টার দিকে জাহাজগুলো ভাষান্তর পৌঁছে। 3 দফায় এ পর্যন্ত প্রায় 7000 রোহিঙ্গা ভাষান্তরে স্থানান্তরিত হলো। এর আগে শুক্রবার কক্সবাজার থেকে চট্টগ্রামে আনার পর রোহিঙ্গাদের পতেঙ্গা বিএফ শাহীন কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। নতুন আবাসস্থলে যাওয়া রোহিঙ্গারা জানান, ভাষান্তরে বসবাসরত স্বজনদের মুখে সেখানকার উন্নত জীবনের কথা শুনে তারা স্বেচ্ছায় ভাষান্তর যেতে রাজি হয়েছেন। আমাদের তো অনেক ভালো লাগছে আর আমাদের অনেক সুবিধাগুলো আত্ম হচ্ছে। ভালো লাগছে, আমরা ভালো করে যাচ্ছি। আমার আত্মীয় স্বজন বলছে ভালো, সেজন্য আমরা চলে যাচ্ছি। দীর্ঘদিন ধরে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে অবস্থানরত মিয়ানমারের নাগরিকরা নতুন আবাসস্থল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। হাসিনার ধন্যবাদ দিচ্ছিলাম, হাসিনা বলতে জায়গা ভালো, বাসনসর ভালো, তাই তো আমরা চলে আসছি। 2312 কোটি টাকা ব্যয়ে প্রায় 13,000 একর আয়তনের ভাষান্তরে রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। চরটিতে 1 লাখেরও বেশি মানুষ বসবাস করতে পারবে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বেইলি ব্রিজের মালামাল নামমাত্র মূল্যে বিক্রির সুপারিশ, নেওয়া হয়নি বিশেষজ্ঞ কমিটির মতামত। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। পঞ্চম ধাপে 31 পৌরসভা নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গণভবনে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। মনোনয়ন পাওয়া প্রার্থীরা দলের সভাপতির স্বাক্ষরিত চিঠি ধানমন্ডি কার্যালয় থেকে সংগ্রহ করবেন। পরে তা মনোনয়ন ফর্মের সঙ্গে জমা দিলেই পাবেন নৌকা প্রতীক। আগামী 2 ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেবার শেষ দিন। 28 ফেব্রুয়ারি ইভিএমে ভোট হবে এসব পৌরসভায়। মনোনয়ন বোর্ডের সভায় 31 পৌরসভা ছাড়াও 4 উপজেলা ও 3 ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে। নিয়মের তোয়াক্কা না করেই বেইলি ব্রিজের ব্যবহারযোগ্য স্টিলের মালামাল নামমাত্র মূল্যে বিক্রির সুপারিশ করেছেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। আর যেসব এলাকার মালামাল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে সে এলাকার কর্মকর্তারাও বিষয়টি জানেন না। প্রতিনিধিদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের আওতায় সারা দেশে এরকম স্টিলের বেইলি ব্রিজের সংখ্যা নেহায়েত কম নয়। বিভিন্ন সময় এসব বেইলি ব্রিজ ভাঙা হয়। আর বিক্রির টেন্ডার করতে হলেও সড়ক ও জনপথ বিভাগের নির্ধারিত কমিটির সুপারিশ থাকতে হয়। কিন্তু সম্প্রতি দিনাজপুর ও বরিশালের বেইলি ব্রিজের স্টিল বিক্রির উদ্যোগ নেওয়া হলেও বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেওয়া হয়নি। গত বছরের নভেম্বরে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বরিশাল বিভাগের বেইলি ব্রিজের সরঞ্জাম বিক্রির নির্দেশনা দেন। 7 নির্দেশনায় কয়েক হাজার কেজি স্টিল বিক্রির ব্যবস্থা নিতে বলেন। বেইলি ব্রিজ হয় নাই, এইখানে অনেক বছর আগে একবার ওই মেকানিক্যাল হয়েছিল। এগুলো সার্ভে করার প্রক্রিয়া দিন আছে, মানে করবে আর কি। তবে মালামাল বিক্রির বিষয়ে কিছুই জানেন না স্থানীয় কর্মকর্তারা। এটা নরমালি মেকানিক্যাল জিনিস আমরা করি না, মেকানিক্যাল থেকে করে, এগুলো আমাদের সিভিল ওয়ার্ক। তো বরিশালের মতো দিনাজপুরের বেইলি ব্রিজের সরঞ্জাম বিক্রিরও সুপারিশ পাঠান অতিরিক্ত প্রধান প্রকৌশলী। সেখানেও 17টি নির্দেশনায় স্টিল বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এখানেও স্থানীয় কার্যালয় কিছুই জানে না। সার্ভে করা হয়, সার্ভে রিপোর্ট অনুমোদন করা হওয়ার পরে আমরা পরে অপশনে চলে যাই। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে ফোন দিলেও ধরেননি, খুদে বার্তারও জবাব দেননি। প্রধান প্রকৌশলীর কাছে গেলেও কথা বলতে রাজি হননি তিনি। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের আরও শক্তিশালী করতে চায় সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে প্রথম ই-লার্নিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় মন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতায় দেশের যে উন্নয়ন ও অগ্রগতি তা যেন ধরে রাখা যায় সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।
লার্নিং কোর্সে অংশ নিচ্ছেন দেশের ইউনিয়ন পরিষদের সচিবরা। হেফাজতে ইসলামের 111 সদস্য বিশিষ্ট ঢাকা মহানগরী শাখা ঘোষণা করা হয়েছে। রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মিলনায়তনে নতুন কমিটি ঘোষণা করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম। এর আগে সকালে কমিটি গঠনের জন্য আলোচনায় বসেন কেন্দ্রীয় নেতারা। পরে মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি ও মামুনুল হককে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম বলেন, নির্বাচিত কমিটি দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে। কমিটিতে যদি কেউ বাদ পড়েন তাহলে পরে তাদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি। 111 জন নিয়ে সমন্বয়ে ঢাকা মহানগরী কমিটি সম্মতিক্রমে সবার ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আজকে এখানে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। উল্লেখযোগ্য ব্যক্তি বাদ পড়ে থাকে, খুব বেশি না, সেগুলিকে আবার সংযোজন করার জন্য এই ব্যবস্থা আমাদের থাকবে। 22 কোটি টাকা আত্মসাৎ ও পাচার এবং জোরপূর্বক ফ্ল্যাট দখল করার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহযোগী মশিউর রহমান মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দুই সহোদরের 22 কোটি 78 লাখ টাকা আত্মসাতের পাশাপাশি ধানমন্ডিতে 2টি ফ্ল্যাটও দখলে রেখেছে প্রবাসী মশিউর রহমান মামুন। এর মধ্যে 11 কোটি 50 লাখ টাকা বিদেশে পাচার করে কয়েকটি কোম্পানি করার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। আবারও এইচএসসির ফল প্রকাশ প্রসঙ্গ। করোনা পরিস্থিতিতে মূল্যায়নের মাধ্যমে পাওয়া ফলে সন্তুষ্ট শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থী মূল্যায়নে পরীক্ষাই একমাত্র মাধ্যম নয়। মহামারীর এই সময়ে পরীক্ষা না নিয়ে সরকার বিচক্ষণতার পরিচয় দিয়েছে বলে মনে করেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। ফল প্রকাশের দিন, অথচ ক্যাম্পাসগুলোতে শুনশান নীরবতা, নেই কোলাহল। অদৃশ্য শত্রু করোনার কারণে ফল নিতে কলেজে আসা ছিল বারণ। এমন নিস্তব্ধতা তাই আগে দেখেনি কেউ। ফল দেখতে মহল্লার মোড়ে জড়ো কয়েকজন শিক্ষার্থী, হাতে মোবাইল ফোন। উৎকণ্ঠার চোখ বারবার নজর বোলাচ্ছে ওয়েবসাইটের দিকে। একে একে সবাই পেয়ে যায় রেজাল্ট, পাশ করে সবাই। তাই তো এই বাঁধভাঙা উল্লাস। করোনা মহামারীর মধ্যে নতুন পদ্ধতির এই ফলে সন্তুষ্ট তারা। এখন যদি পরীক্ষা দিতে হতো তাহলে হয়তো যে আরো বাজেও হতে পারতো। ইচ্ছা তো ছিল যে হয়তো আরো ভালো হতে পারতো। সরকারি ডিসিশনের উপরে তার কোনো নেওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। কলেজের গণ্ডি পেরিয়ে এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির পালা। স্বপ্ন উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার। অনার্স আমার ঢাকা ভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টার্গেট। ফার্স্ট অফ অল পাবলিকে ট্রাই করব, যদি না হয় ইনশাআল্লাহ দেখব অন্য কোনো কলেজে। রেজাল্টের পর কেউ কেউ ছুটে গিয়েছে কলেজ ক্যাম্পাসে, দেখা করে শিক্ষকদের সাথে। কোনো ক্ষোভ নেই, কারণ ভালোই হয়েছে। এতগুলো স্টুডেন্টের লাইফ করোনার মধ্যে পরীক্ষা নিয়ে তো রিস্ক করে দেওয়া যায় না। গ্রেড পয়েন্ট অনুযায়ী আরো বেশি আসছে, তো আমি তো অনেক বেশি খুশি। শিক্ষকরা বলছেন, করোনা পরিস্থিতিতে পরীক্ষা হলে শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়ত। এই শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার মাত্র 2 দিন আগে জানতে পেরেছে যে তাদের পরীক্ষা হবে না। তার মানে এরা প্রস্তুতি সম্পূর্ণ করে পরীক্ষার জন্য জাস্ট অপেক্ষা করছিল। এটা তার সার্বিক মূল্যায়ন না হলেও তার সম্পর্কে কিছুটা ধারণা নিয়েই তার রেজাল্টটা দেওয়া হয়েছে। পরীক্ষায় মূল্যায়নের একমাত্র মানদণ্ড না, একটা হতাশাপূর্ণ অবস্থা থেকে প্রথমত শিক্ষার্থীদেরকে, অভিভাবকদেরকে এবং দেশবাসীকে মুক্ত করতে পেরেছে, এটাই হলো বড় কথা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এবার শিক্ষার্থীদের ভালো প্রস্তুতি নেওয়ার পরামর্শ তাদের। টার্গেট অনুযায়ী যেন বসে না থাকে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উহানে কাজ শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার নতুন ধরন সামাল দিতে বেসামাল অনেক দেশ।
আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। গরিব, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। রাজধানীর মিরপুরে YMCA স্কুলে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র তুলে দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক SM মান্নান কোচি সহ নগর কমিটির নেতারা। অনুষ্ঠানে কামাল মজুমদার বলেন, দেশে কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ঝিনাইদহের নলডাঙ্গা রাজবাড়ী রিসোর্ট বিনোদনের পাশাপাশি ধারণ করে আছে ইতিহাসও। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বিনোদন কেন্দ্রটিতে দর্শনার্থী খরা কাটেনি। সমস্যা সংকটে আছেন এখানকার কর্মকর্তা কর্মচারীরা। ঝিনাইদহ প্রতিনিধি SM রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ঝিনাইদহ শহর থেকে 15 কিলোমিটার দূরে তৈলকুপি গ্রাম। এই গ্রামেই নলডাঙ্গার রাজা প্রমথভূষণের স্মৃতি ধরে রাখতে 2005 সালে প্রতিষ্ঠিত হয় নলডাঙ্গা রাজবাড়ী রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট নামে এই বিনোদন কেন্দ্র। পার্কটির প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখা মিলবে নৈসর্গিক সৌন্দর্য। 20 একর জমির ওপর নির্মিত ওই পার্কে রয়েছে মায়াবী স্পট, কৃত্রিম অভয়ারণ্য, ডুপ্লেক্স কটেজ, শিশু কিশোরদের জন্য একাধিক রাইডস, সুবিশাল লেক, হংসরাজ প্যাডেল বোট, ওয়াটার পার্ক, পাহাড়, বিভিন্ন অনুষ্ঠানের জন্য স্টেজ সহ নানা ধরনের পশু পাখির ভাস্কর্য। নিরাপদ পরিবেশের কারণে প্রতি বছর এখানে ভিড় করত শত শত দর্শক। রিসোর্টটি চালু থাকলেও করোনা সংক্রমণের বিরূপ প্রভাবে দর্শনার্থী কম, ফলে অনটন নেমে এসেছে কর্মীদের জীবনে। অনলাইনে জেনে এসেছি, পার্কটা আসার পর আরো সুন্দর লাগছে। ফ্যামিলি নিয়ে আসবেন আপনারা, এই জায়গা খুব ভালো এক্সপোর্ট। নাতি ছেলেরা তাদের পরিবার সহ এসেছে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এখানে আমরা খেলনা কিনেছি। স্বাস্থ্যবিধি মেনে বিনোদন কেন্দ্রগুলো খোলা রাখার দাবি কর্মকর্তাদের। কুষ্টিয়া থেকে শুরু করে যশোর পার করার পর্যন্ত সেই রাজধানী ছিল নলডাঙ্গা। পার্কটি বন্ধ ছিল, আমাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া লাগছে, সহকারে এখানে যে অবকাঠামিক যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো এখন আমরা পোষায় উঠতে পারিনি। তো গভর্নমেন্ট যদি কোনো প্রণোদনা দেন সেক্ষেত্রে আমরা আরেকটু আগে যাব বলে আশা করি। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিন্তে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঝে মধ্যে আমরা এসে পার্কের ভিতরে, পার্কের আশপাশে যেসব বখাটে ছেলেপেলে থাকে তাদের আইনের আওতায় নিয়ে এসে শিশু ও কিশোরদের পাশাপাশি বিনোদন পিয়াসী সকল শ্রেণীর মানুষের আনন্দ যোগাতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চলতি বছরের প্রথম 21 দিনে দেশে 145 কোটি 87 লাখ ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 12,399 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সবচেয়ে বেশি 41 কোটি ডলার রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এছাড়া ডাচ বাংলা ব্যাংক 17 কোটি, অগ্রণী ব্যাংক 15 কোটি ও সোনালী ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা 9 কোটি ডলার পাঠান। এদিকে বিদায়ী 2020 সালে দেশের রেকর্ড 2174 কোটি ডলার রেমিটেন্স আসে 2019 সালের তুলনায়, যা 18.66% বেশি। 2019 সালে দেশে 1832 কোটি ডলার রেমিটেন্স এসেছিল। ওয়ানডের মতো টেস্টেও বাংলাদেশ সাফল্য পাবে বলে আত্মবিশ্বাসী হার্ড হিটার লিটন দাস। চট্টগ্রামে অনুশীলন শেষেই এই উইকেট কিপার ব্যাটসম্যান বলেন, নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ফেরাটাও দলের জন্য বাড়তি অনুপ্রেরণা। ওয়ানডের পরে 7-8 দিন একটা গ্যাপের মধ্যে আছে, যেটাতে প্র্যাকটিস করার চেষ্টা করতেছি, নিজের সর্বোচ্চ দেওয়ার, কারণ অনেকদিন পর লাল বলের খেলা। সাকিব ভাই যে কথাটা বললেন, উনি একটা আমাদের ভাইটাল রোল প্লে করে সবসময় ম্যাচের মধ্যে। উনি থাকলে আমাদের ব্যাটিং প্লাস বোলিংয়ে দুই দিক দিয়ে হেল্প হয়। আমরা সবাই আগ্রহী ভালো ক্রিকেট খেলার জন্য, এবং যথেষ্ট পরিমাণে ক্ষুধা আছে প্রত্যেকটা প্লেয়ার অনেকদিন পর ক্রিকেট খেলবে, তো হোপফুলি ভালো কিছু হবে। ট্যালেন্ট হান্টের মাধ্যমে শক্তিশালী জাতীয় দল তৈরি করতে উদ্যোগ নিচ্ছে বাফুফে, জানিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন। আর এর মাধ্যমে বাফুফে এক ধাপ এগিয়ে গেল ভবিষ্যতের দল গড়ার ক্ষেত্রে, বললেন ফেডারেশনের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। 12-14-15 নিব যারা 3 বছরে আসবে, আবার কিছু 16-17 যদি ভালো থাকে ওদের নিয়ে আরেকটা গ্রুপ করবো যারা 2 বছর পরে লিগ খেলতে পারে। আমাদেরকে এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে আমরা প্রথমে একটা ধাপ শুরু করলাম, যেটা এখন আমরা আন্ডার 15 যেটাকে আমরা ডিক্লেয়ার করেছি।
আন্ডার 15 থেকে আমরা এই ছেলেগুলো বাছাই করে নেব এবং আমি আশাবাদী যে এদেরকে যদি আমরা ঠিকভাবে ট্রেনিং, তাদের ফিটনেস ঠিক রাখতে পারি, তাদের উপরে ঠিকমতো মনিটরিং করতে পারি, আমরা ভালো কিছু পাবো। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হবে দুই জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত 11:30টায় মাঠে গড়াবে ম্যাচটি। আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গিয়ে খেলবে ম্যান ইউ। 20 ম্যাচ শেষে 40 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রেড ডেভিলরা। সমান ম্যাচে 10 পয়েন্ট কমে টেবিলের 9 নম্বরে রয়েছে গানাররা। তবে এই ম্যাচে নিজেদের মাঠে জয়ের পরিকল্পনা নিয়েই লড়বে তারা। আর আর্সেনালকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা ম্যান সিটিকে টপকাতে চাইছে ম্যান ইউ। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে গ্রানাডাকে পেয়েছে বার্সেলোনা। শেষ 8-এর ড্রতে আসরের সফলতম দল বার্সা এবার সহজ প্রতিপক্ষকেই পেল। দ্বিতীয় সারির দল রায়ো ভায়েকানোকে 2-1 গোলে হারিয়ে শেষ 8-এ ওঠে ক্যাটালানরা চলতি মাসের শুরুতে লা লিগা গ্রানাডাকে হারিয়েছিল। কোপা দেল রেতে ওই মাঠেই খেলতে যাবে রোনাল্ড কুমানের দল। আর দ্বিতীয় বিভাগের দল আলমেরিয়ার মাঠে খেলবে সেভিয়া। এই লেগের ম্যাচগুলো হবে 2 থেকে 4 ফেব্রুয়ারি। মুজিব বর্ষ মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লীগ 2021-এর চ্যাম্পিয়ন শাহানুর খান স্মৃতি সংসদ। 9 খেলায় 16 পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছেন শাহানুর খান স্মৃতি সংসদের জামাল উদ্দিন, অভিক সরকার, দেলোয়ার হোসেন, শেখ রাশেদুল হাসান, SAM নাসের ও সাবিকুন নাহার তনিমা। আর 9 খেলায় 15 পয়েন্ট পেয়ে রানার্স আপ হয় স্পোর্টস বাংলা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও হেড অফ গেমস অ্যান্ড ওয়েলফেয়ার FM ইকবাল বিন আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সহসভাপতি KM শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। HSC ও সমমানের ফল প্রকাশ, পদ্ধতি নিয়ে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রী। শতভাগ উত্তীর্ণ, GPA 5 1.5 লক্ষাধিক, শীর্ষে ঢাকা বোর্ড। 62 পৌরসভায় চলছে ভোট গণনা। ফেনীতে হামলায় 2 কাউন্সিলর প্রার্থী আহত, লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ 3। করোনায় আরও 17 জনের মৃত্যু, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অবৈজ্ঞানিক প্রচার, ভয় না পাওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী। ভাসানচরে আরও 1466 রোহিঙ্গা, নতুন আশ্রয় পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।